ডেইলি স্টার শেখ হাসিনার যেই সাক্ষাৎকার রয়টার্সকে তিনি দিয়েছেন তার উপর ভিত্তি করে একটা চমৎকার শিরোনাম করেছেন। সেটা হচ্ছে ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা, থাকতে চান ভারতেই। তিনি ক্ষমা চাবেন না এবং বলছে যে পট পরিবর্তনের পর, নির্বাচনের পর যে সরকারই আসুক না কেন তিনি দেশে ফিরবেন না, ভারতেই থাকতে চান। মানে জানি না এটা মাজেজা কি। তিনি বলছেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে। শেখ হাসিনা টের পেয়ে গেছে যে আসলে আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নেই এই কারণে যে কোনো বিদেশি দেশ মানে রাষ্ট্র, আমেরিকা তো এখন তার নিজের নিয়ে ব্যস্ত, তাদের কোনো মাথা ব্যথা নেই। এমন সময় দেখেন মানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হইল যখন ভারত বলতেছে যে অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন চায়, আর এই সময় পশ্চিমা যারা এতকাল সোচ্চার ছিল তারা একদম নীরব। ভারত একা হয়ে গেছে। আবার বাংলাদেশের সাংবাদিকদের কাছে ভারতীয় পররাষ্ট্র সচিব যখন এটা বলছে তখন সাংবাদিকরা পাল্টা কোনো প্রশ্ন করেনি। তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যে এরকম সুযোগ পেয়েও কেন পাল্টা প্রশ্ন করা হলো না, যে 15 বছরে আপনারা এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইলেন না কেন। যাই হোক, এখন ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশ করা হয়। তিনটাই খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন এবং ওই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট তিনি বলেছেন। দেখেন কি দুর্ভাগ্য, যখন জামাতের নেতাদেরকে এইভাবে একের পর এক মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল তখন কিন্তু জামাতও বলতো যে এটা হচ্ছে একটা পাতানো আদালত বা ক্যাঙ্গারু কোর্ট। আজকে শেখ হাসিনাকেও বলতে হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। অথচ জাতিসংঘের স্বাধীন প্রতিবেদন অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হন এবং হাজার মানুষ আহত হন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন। ডেইলি স্টারের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে আন্দোলন দমনে শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছিলেন। সেটা আবার সেই অডিওটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও যাচাই বাছাই করে দেখেছেন যে হ্যাঁ, এটা শেখ হাসিনার অডিও, সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। ডেইলি স্টারের এক প্রতিবেদনে 2024 সালের 18 জুলাই একটি ফোন রেকর্ডিং প্রকাশ করা হয়, যেখানে শেখ হাসিনা তার ভাতিজা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসকে বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন নেথাল উইপেন ব্যবহার করবে, যেখানেই পাবে সোজা গুলি করবে, এটা বলা আছে। এএফপির কাছে হাসিনা দাবি করেছেন অডিওটির কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দেখেন, এখন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি, এটা মিথ্যা। যদিও তিনি স্বীকার করে বলেছেন যে চেইন অফ কমান্ডের ভিতরে কিছু ভুল অবশ্যই হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা জয়ও স্বীকার করছে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। 4 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে, 4 নভেম্বর জানাবে। শেখ হাসিনার অভিযোগ, যাকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেননি এবং কোনো আইনজীবীও নিয়োগ দেননি। রয়টার্সকে শেখ হাসিনা বলছেন, ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে, অপরাধী বানিয়ে রায় আগেই নির্ধারিত হয়ে গেছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলেও উল্লেখ করেন। দ্য ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা বলেন, আমি নিহত প্রতিটি শিশু, ভাই বোন, আত্মীয় স্বজন এবং বন্ধুর জন্য শোক জানাই, কিন্তু এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি। তার দাবি, সরকার উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা অস্থিরতা তৈরি করে চক্রান্ত করেছিল। নিহতদের জন্য আমি শোক জানাই, কিন্তু বিক্ষোভকারীদের উপর পুলিশকে গুলি চালাতে বলেছিলাম, এই মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করি বলেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। এটা জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে। এটি বিপজ্জনক নজির হতে যাচ্ছে বলে উল্লেখ করেন। আহারে, যদি তার সময় এইভাবে একটার পর একটা জাল জালিয়াতি নির্বাচন না করত,
এবং সব দলের যদি অংশগ্রহণ থাকতো, ভোটাররা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে তো আজকের এই কথাটা, যে কথাটা মানে 15 বছর ধরে বিরোধীরা বলেছে, আজকে তাকে সেই কথাই বলতে হচ্ছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সহ প্রধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া বিশ্বাসযোগ্য হবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। তা আপনি কিভাবে ছিলেন? লক্ষ লক্ষ, কেন কোটি কোটি ভোটার তখন ভোট দিতে পারেনি। তবে বিগত আমলে বিরোধী দলগুলো ছাড়াই নির্বাচন করেছিল শেখ হাসিনার সরকার, যেগুলোতে লাখ লাখ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এটার ব্যাপারে পাল্টা প্রশ্ন করার সুযোগ ছিল কিনা জানি না। আচ্ছা, বলছেন যে এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হলে তা ভবিষ্যতের জন্য বিভেদের বীজ বপন করবে। হ্যাঁ, এই বীজটা তো আপনিই করছেন। সেটা এখন কমাইতে গেলেও একটা সময় লাগবে। বলছেন পরবর্তী সরকারের নির্বাচনের মাধ্যমে বৈধতা থাকা দরকার। দেশের লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না। সমর্থকদের অন্য দলেও ভোট দিতে বলেননি শেখ হাসিনা। তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যা যা বলে তাই বলতেছে। দুঃখজনক হলো যে এই কথাগুলো কিন্তু বিএনপি জামাত হাজারবার বলেছে, তখন শেখ হাসিনা মাথার মধ্যে ঢুকাননি। তার একটাই ছিল ক্ষমতা। এবং আজকে এই অবৈধ কর্মকাণ্ড করতে যে দেশটা সাপোর্ট করেছে, একটা দেশের উপর নির্ভর করে, সেটা ভারত। সেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি বসে আছেন, বলছেন যে তিনি দেশে ফিরবেন না, দিল্লিতেই থাকবেন। থাকুক দিল্লিতে, সমস্যা কি?